যখন সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, যখন ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন কিভাবে এই জায়গা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়া যায় সেই ষড়যন্ত্র স্বয়ং ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তাকে ফোন করে বলা হলো, সাদ্দাম এই ষড়যন্ত্র করা হয়েছে, তোমাকে এখন খেলতে হবে, বুয়েটে ঢুকতে হবে। সাদ্দাম এখন নাচের পুতুল হয়ে তিনি খেলতেছেন। যেখানে আমরা তরুণ সমাজ কথা বলতে পারছি না, সেখানে আমাদের এই খায়ের ভাইয়েরা যারা মুসলিম লীগের রাজনীতি করেছেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, যারা আমাদেরকে এখন সাহস দিচ্ছে। আজকে দেখেন বুয়েটে সেখানকার যে আন্দোলন, আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়, তখন আমার স্পষ্ট মনে আছে আমি কোটা সংস্কার আন্দোলনের একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম। যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতি করত, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে তারা বলল যে ভাই, একজন ছাত্রকে এইভাবে শিবির অভিযোগ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা কি করব? আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির অভিযোগ দিলে নির্যাতন নিপীড়ন বৈধ হয়ে যায়। কাউকে যদি শিবির প্রমাণ করা যায় তাহলে তাকে গুম করা, খুন করা, সবকিছু করা জায়েজ। আবরার ফাহাদকে হত্যা করলো শিবির অভিযোগে, যে কারণে বুয়েটের একজন শিক্ষার্থী প্রতিবাদ করে নাই। আমাদের ছাত্র বন্ধুরা যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতি করত, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিল। ওই সময় আমি ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক। তা আমরা বললাম যে তোমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন শুরু করার উদ্যোগ নাও, আমরা তোমাদের সাথে আছি। এরপরে হাজিরা দিয়ে, কোর্ট থেকে হাজিরা দিয়ে ক্যাম্পাসে আসলাম। সেই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি ডাকসুর ভিপি, তার নেতৃত্বে আমরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করলাম। টানা প্রায় সপ্তাহখানেক আমরা আন্দোলন করেছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন। আমরা শুরুর দিকে বুয়েটের শিক্ষার্থীদেরকে পাচ্ছিলাম না। আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে জাগ্রত করার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নুরুল হক নূরের নেতৃত্বে মিছিল নিয়ে আমরা বুয়েটের মধ্যে প্রবেশ করলাম। পরের দিন বুয়েটের শিক্ষার্থীরা যখন দেখলো যে ডাকসুর ভিপি নুরুল হক নূর মিছিল নিয়ে বুয়েটে আসে আর আমরা কোনো প্রতিবাদ করি না, তখন তারা বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবাদ শুরু করলো। এরপরে উত্তাল বুয়েট ক্যাম্পাস আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হওয়ার পথে, মানে বিচারটা হয়তো হতে পারে, এখনো পর্যন্ত কি হবে আমরা জানি না, বাট এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বিচার কার্য সম্পূর্ণ হবে। আজকে বুয়েটের শিক্ষার্থীরা তারা একটি আরাম পেয়ে গেছে। এই যে দেখেন, যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা সেখানে রাজনীতি করা যাবে না, এই ধরনের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে দেখেন খাবারের মান, ক্যান্টিনের যে খাবার, সেই ক্যান্টিনের মান বেড়ে গিয়েছে। সেখানে গণরুম, গেস্ট রুমে নির্যাতন নাই। বুয়েটের শিক্ষার্থীরা একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে রয়েছে, ভালোভাবে পড়াশোনা করছে। সেখানে আর কোনো শিক্ষার্থীকে জীবন দিতে হবে এই দুশ্চিন্তা তাদের মধ্যে নাই, যে কারণে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা সেখানে আন্দোলন করছে। ইতিমধ্যে যখন সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, যখন ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন কিভাবে এই জায়গা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়া যায় সেই ষড়যন্ত্র স্বয়ং ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তাকে ফোন করে বলা হলো, সাদ্দাম এই ষড়যন্ত্র করা হয়েছে, তোমাকে এখন খেলতে হবে, বুয়েটে ঢুকতে হবে। সাদ্দাম এখন নাচের পুতুল হয়ে তিনি খেলতেছেন। এই সাদ্দাম কে? এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর একজন ছাত্রনেতা। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি কিভাবে ডাকসুর ভিপি রুমের মধ্যে আমাকে, নুরুল হক নূরকে, ফারুক হাসান এবং মশিউর রহমান, এই চারজনকে রেখে আমাদের বাকি নেতৃবৃন্দকে তিনি বের করে দিচ্ছিলেন। সেই ডাকসু হামলার কথা কি ভুলে গিয়েছেন? আমরা তখন সাদ্দামকে বলেছিলাম যে সাদ্দাম ভাই, আপনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এইভাবে আমাদেরকে আপনি মারবেন, আমাদের উপর হামলা করবেন? সঞ্জিতকে বলেছিলাম অত্যন্ত নিরুপায় হয়ে কাকতামিনতি করে, এই সঞ্জিত এবং সাদ্দাম এতটা নিষ্ঠুর অমানবিক, যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। আপনারা কেউ হয়তো জানেন না, মিষ্টি কথা শোনেন, প্রেমের গল্প বলে, কিন্তু এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর অমানবিক। আমি চোখের সামনে দেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আজকে পবিত্র
রমজান রোজা রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ওর মতন নিষ্ঠুর বাংলাদেশে আর কেউ নাই। অমিষ্টি মিষ্টি প্রেমের বলির কথা বলে, অথচ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। লাইট দরজা বন্ধ করে লাঠি হাতে রড হাতে আমাদের উপর এলো পাতারি আমাদের নির্যাতন করা হলো, রক্তাক্ত করা হলো। সেই ভয়ার্থ কাহিনী আপনারা ভুলে যাননি, সেই ডাকসু হামলার কাহিনী। আজকে এই সাদ্দাম এখন মিষ্টি কথা বলছে, তিনি সুস্থ রাজনীতি সেখানে বিনির্মাণ করবেন। এই সাদ্দামদের মতন আজকে নেতারাই, আজকে এমপি, তারা আজকে নির্যাতন নিপীড়ন করছে। আজকে এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে আর তরুণরা রাজনীতি করতে চায় না। উই হেট পলিটিক্স। পুলিশের সাবেক প্রধান বেনজির কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা বিলাসবহুল বিভিন্ন ইকো পার্ক তৈরি করেছে, বিভিন্ন জায়গায় নিজের মেয়ে রেস্ট নিবে এই জন্য 3 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। আমরা শুনি এই যে আপনার দুবাইতে একজন আরাব খান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখি যে আরাব খানের যে এই যে কোটি কোটি টাকা স্বর্ণের ব্যবসা, এগুলো নাকি বেনজিরের অর্থায়নে করা। শুনি না এরকম? সাংবাদিক ভাইরা আপনারা হয়তো দেখেছেন, বিভিন্নভাবে এই গুঞ্জন শোনা যায় না? পাবলিক বলে, এখানে খায়ের ভাইও বললো যে পাবলিক বলে। সেই বেনজিরের এই যে কোটি কোটি টাকা, এর উৎস কি? কোন ছোট আপা, কোন বড় আপার টাকায় তিনি এই ধরনের সাম্রাজ্য গড়ে তুলেছেন? একজন পুলিশের প্রধান আজকে রাজা হয়ে গেছে, বাংলাদেশের শীর্ষ ধনী। কিভাবে, কই থেকে? এই যে এখানে আমাদের দুদু ভাই আছেন, বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে, পিস্তল বুকে ঠেকিয়ে বলা হয়েছে 500 কোটি টাকা দিতে হবে, এই জমি লেখা দিতে হবে, অন্যথায় ক্রস ফায়ার দেওয়া হবে। সেই তাদের টাকা, বিএনপির নেতাকর্মীদের টাকায়, জামাতের নেতাকর্মীদের টাকায় আজকে সেই সাম্রাজ্য গড়ে তুলেছে। সরকার দুদক খতিয়ে দেখবে। এখানে এজেন্সির ভাই আছেন, ডিজিএফআই এর ভাই আছেন, শুনতেছেন। এখানে অন্যান্য সংস্থার ভাইরা আছেন, এনএসআই আছেন, এসবি আছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, তদন্ত করেন তো আপনারা। আপনাদের ঊর্ধ্বতন মহলকে বলেন তো এই বেনজিরের টাকার উৎস কোথায়? তদন্ত করতে পারবেন? দুদক পারবে? পারবে না। আমাদের মামলার চার্জশিট দিতে পারবে। এই যে এখন এখানে লেখা আছে না, একজন ছাত্রনেতা, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে সংবাদ সম্মেলন করে। এরকম হাজারো প্রতিবাদ আমরা করছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। কারণ এই সরকার ভারতের তাবেদারি করে আজকে ক্ষমতায় রয়েছে। আজকে ভারতীয় আগ্রাসনের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে আমাদের শিক্ষকরা তারা প্রতিবাদ করছে না। ক্যাম্পাসগুলোতে যে বাজে অবস্থা, রাজনীতি বলতে কিচ্ছু নাই। আজকে যদি দেশকে, জাতিকে বাঁচাতে হয়, খালেদা জিয়া যে আহ্বান করেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই আহ্বানের সাড়া দিয়ে আজকে রিপন ভাই যে একটি ব্যানার তৈরি করেছে, আন্দোলন করছে, এই ব্যানারের ছায়াতলে আমাদেরকে আসতে হবে। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা রাজপথে রয়েছি, প্রতিবাদ করে যাচ্ছি। যতক্ষণ না এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, ইনশাআল্লাহ, যতদিন না এই বেনজিরদের পতন হবে, যতদিন না এই সাদ্দামদের পতন হবে, এই মাফিয়াতন্ত্রের পতন হবে, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে
আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।